নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আরও একবার আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। প্রত্যেক শুক্রবার সকাল 8:30 এই অনুষ্ঠান আপনারা শোনেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি অতিথি তিনি রাহুল বসু। তাকে পরিচয় করাতে গেলে আমরা প্রথমেই আনব পেশার ক্ষেত্রে তার যে পরিচয়টা। তিনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার, একজন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, এবং যখন তিনি অবসর নেন পেশাগত জীবন থেকে, সেই সময় তিনি একটি বহুজাতিক সংস্থার গ্লোবাল ম্যানেজার ছিলেন, লার্নিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং যে জিনিসটা নিয়ে একটা সংস্থা এগিয়ে চলে, ভবিষ্যতের দিকে তাকায়, সেই কাজটা তিনি করতেন। আজকে তিনি বহু জিনিসের সঙ্গে জড়িত। আজকে বিভিন্ন ছোট সংস্থা, মাঝারি সংস্থা, এমনকি বড় সংস্থাকেও তার যে অভিজ্ঞতার শেয়ার বলা যেতে পারে সেটা তিনি দিচ্ছেন, ভাগ করে নিচ্ছেন নিজের অভিজ্ঞতা, যাতে তারা আরও দক্ষভাবে এগিয়ে যেতে পারে কাজটা করতে। সেগুলোর কথায় আসব, কিন্তু তাকে সামনে রেখে আমরা আসলে যেটা করতে চাইব সেটা হচ্ছে যে এই 80-90-এর দশকে কলকাতায় কারিগরি বিদ্যা পাঠ, তার প্রয়োগের যে পরিবেশ, সেটা বোঝার চেষ্টা। সংস্কৃতির শহর কলকাতা, একই সঙ্গে বিজ্ঞান, কারিগরি বিদ্যা এসবেরও শহর কলকাতা। এগুলোকে বাদ দিয়ে সংস্কৃতি হয় না। তো আমরা সংস্কৃতি আর কারিগরি বিদ্যাকে মেলাতে চাইব শুরুতে এইভাবে। সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে জানেন না অথচ কলকাতা সম্পর্কে জানেন, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের শীর্ষে যে পরী, সে পরীর ঘূর্ণন আজ আর নেই, কিন্তু একটা সময় ছিল, আবার বন্ধ হয়ে গিয়েছিল, সেটাকে সচলও করা হয়েছিল। এই যে বন্ধ হয়ে যাওয়া, সচল করা, এর মধ্যে প্রবেশ করেছিলেন কয়েকজন বিশেষজ্ঞ, কয়েকজন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। সেইখানেই প্রবেশ আমাদের আলোচনায় আজকের অতিথির রাহুল বসুর। তিনি পড়েছেন সেখানে, তিনি আমাদের বলবেন ভিক্টোরিয়ার পরী ঘোরার ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবদানটা কীরকম। ধন্যবাদ মানুষবাবু, আপনাদের কাছে আসতে পেরে বড়ই ভালো লাগছে। আজকে পুরনো কথা মনে পড়ছে। আপনি যে কথাটি বললেন যে ভিক্টোরিয়ার পরী কীরমভাবে আবার ঘুরল, আমাদের এক অধ্যাপক, উনি আজ আমাদের মধ্যে নেই, শ্রী মধুসূদন ভট্টাচার্য, যিনি আমাদের মেশিন ডিজাইন পড়াতেন, তখন একটা সমস্যা হলো। ওনার কাছে সবাই এলো যে ভিক্টোরিয়ার পরী আর ঘুরছে না। এই সমস্যাটা নিয়ে যখন, এবং এরকম বহু সমস্যাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে আসতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, উনি দেখলেন এটা একটা বেয়ারিং জনিত সমস্যা। সেই বেয়ারিং আবার উনি সচল করলেন, এবং সেই যে লুব্রিকেশন দিয়ে আবার ভিক্টোরিয়া পরী সেই আগের মতন তার পুনঃপ্রতিষ্ঠা পেল, সেই ঘূর্ণন, এবং লোকে এই যে ঘটনাটি একটা বিরাটভাবে আমাকে মুগ্ধ করেছিল যে কিভাবে একটা কারিগরি বিদ্যার ফল হাতে নাতে একটা সামাজিক দিক থেকেও লোকে দেখতে পায়। এবং সেটা 80-এর দশকের মাঝামাঝি বা তার একটু পরে ঘটেছিল, অ্যারাউন্ড 85-86 সময় আচ্ছা এই ঘটনাটি ঘটে। আর এই যে কাজটা করা, এক্ষেত্রে আপনি কি সাক্ষী থাকতে পেরেছিলেন নাকি না শুনেছিলেন কথাগুলো? আমি তার সাথে কাজ করেছিলাম, তার ছাত্র ছিলাম। হ্যাঁ, এবং উনি খুব কঠোর মাস্টারমশাই বলে, ওনার একটি খুব ফেভারিট একটি শব্দ ছিল রিপিট। মানে কোনো কিছু হলেই ড্রয়িংয়ে যদি পান থেকে চুন ঘষতেন, উনি রিপিট করিয়ে দিতেন, এবং উনি ত্রাস ছিলেন। আমি ডিরেক্টলি এই প্রজেক্টের মধ্যে ছিলাম না, কিন্তু এটা আমার শ্রুতি এবং যারা কাজ করেছে তাদের সাথে পরিচিত হয়েছি। আমরা কথায় কথায় বহুজাতিক সংস্থার যাকে বলে সাহায্য নেওয়া, তার কথা বলি, বিদেশি ইঞ্জিনিয়ারের আসার অপেক্ষা করি, কিন্তু এক্ষেত্রে নিখাদ বাঙালি একজন ইঞ্জিনিয়ার এসে আমাদের ভিক্টোরিয়া পরীকে ঘুরিয়ে দিলেন। সেটা আমরা সচক্ষে দেখেছিলাম। মানে এই বন্ধ হয়ে যাওয়া এবং ঘোরার ব্যাপারটা কিন্তু অন্তত আমি চোখে দেখেছি, এটুকু আমার মনে আছে। এবার এই পরী ঘোরা দিয়ে যেটা শুরু, সেটা পরিবেশটাকে আরেকটু বাড়িয়ে নিতে চাইবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ছাড়াও আরেকটা জায়গায় ইঞ্জিনিয়ারিং হতো শহরের কাছাকাছি, মানে কলকাতা শহরের কাছাকাছি, সেটা হচ্ছে শিবপুরে। এই দুটো জায়গাতেই মূলত ইঞ্জিনিয়ারিং পড়াশুনো হতো। পরবর্তীকালে তো সেটা আরও অনেক শাখা প্রশাখা বিস্তার করে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো। তো সেই সময় আপনি পড়েছেন এবং আপনি পড়াশুনো শেষই করেছেন 80-এর দশকের শুরুতে এই ইঞ্জিনিয়ারিং পড়াশুনো। তো কেমন ছিল সেই সময় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা? কেমন ছিলেন মাস্টারমশাইরা? কি হতো? আমি জানি না আজকে শ্রোতাদের মধ্যে তরুণ ইঞ্জিনিয়ার কেউ আছেন কিনা, ছাত্র কেউ আছেন কিনা, ছাত্রী আছেন কিনা, তারাও হয়তো শুনবেন। খুব ভালো বলেছেন। মাঝে মাঝেই মনে হয় যে আমি সেরকম কোনোদিন এত ভালো কেন পড়লাম না। আরও কত কিছু, আবদুল্লাহ শরীফের মেশিনের উপর বই, রজত চক্রবর্তী ছিলেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, RKC,
বিএন চন্দ্র হাইড্রোলিক্স পড়াতেন, হাসতে হাসতে পাম্প বোঝাতেন। বলরাম বোস ছিলেন, বিভু মজুমদার ছিলেন, যার পুত্র আশিস মজুমদার আজও একজন লব্ধপ্রতিষ্ঠ যাদবপুরে এখনও কর্মরত ইঞ্জিনিয়ার। এবং তখনকার দিনে কিরম ছিল, এনারা কিন্তু পড়ানোর দিকেই মন ছিল। মেশিন ডিজাইন বলুন, হিট পাওয়ার বলুন, কেএন চক্রবর্তী, আপনার স্ট্রেংথ অফ মেটেরিয়াল বলুন, টিমোশঙ্কর ইয়াংয়ের বই পড়তে হতো, ব্যালানির বই পড়তে হতো। আস্তে 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 জিনিসটা আহরণ করতাম। প্রত্যেকটা 4 বছর ছিল, তখন থেকে সেমেস্টার শুরু হয়ে গেছে। মেকানিক্যালের সময় আমার মনে আছে আমাদের 82 ব্যাচে প্রথমে একটি মেয়ে জয়িতা, সে ঢোকে আমাদের 2 বছর জুনিয়র। তার আগে কোনোদিন মেকানিক্যালে কোনো মহিলার পদার্পণ ঘটেনি। তো চিরকালই ওই, যেটা বিল গেটসের একটা কেস স্টাডি আছে, ইনোসেন্ট গার্ল ইন রুড বয়েজ প্যারাডাইজ, জয়িতা সেদিক দিয়ে পরের দিকে নাম করেছে অনেক। তো আমাদের মাস্টারমশাইয়ের সময় এইরকম হিট পাওয়ার যেগুলো সাবজেক্ট পড়তে হতো, তখন হেমগুহ, ত্রিগুণা সেন, যারা অনেকগুলো জিনিস নতুন এনেছে, মেকানিক্যাল ছেড়ে যাচ্ছি, জ্ঞান শরণ চ্যাটার্জি, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, যেটা তখনও কেউ শোনেনি, সেটা যাদবপুরে হয়েছে। আমরা যখন লেখাপড়ার কথা বলি, আমরা যখন পড়াশোনার কথা বলি, তখন ওই কলেজে আমরা কি করেছিলাম, কি অদ্ভুত ব্যাপার স্যাপার করেছিলাম, সেগুলোর কথা না খুব চলে আসে মাঝে মাঝেই। দুজন সহপাঠী যখন অনেকদিন পরে আলোচনা করতে বসে, আড্ডা দিতে বসে, তখন চলে আসে এমন একটা ব্যাপার, এমন একটা হাস্যকর জিনিস, সেটা আজও হাস্যকর। তো সেরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের জীবনেও ছিল, ছাত্র জীবনেও ছিল। সেরকম যদি 2-1টা ঘটনা তুলে আনেন। কথাটা শুনে মনে হলো সেই 3 ইডিয়টসের ছায়াছবির মধ্যে যেরকম ধরনের বর্ণনা আছে। তো যাদবপুরেও অনেক সময় সবসময় সফলতা পাওয়া যায় না, সাফল্য পাওয়া যায় না। সিভিল ইঞ্জিনিয়ার একজনের কথা, আমার একজন অগ্রজ, সে বহুদিন যাদবপুরে থাকতে পেরেছিল। কেন পেরেছিল? সে কোনো কারণে, সে হয়তো কোনো সাবজেক্টে ব্যাক পেত ইচ্ছে করে, যাতে সে বহুদিন টেনিদার মতো থাকতে পারে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার কথা আমরা শুনেছি। তো আমরা ছিলাম প্যালা, ক্যাবলা এবং হাবুল সেন, এবং সেটা রেডি অডিয়েন্স পেত। তোরা চানাচুর নিয়ে আয়, বস। তখন অ্যামিনিটি সেন্টার থেকে তার জন্য ডালপুরি 25 পয়সা দিয়ে কিনে আমরা বেশ বসতাম তরিবত করে। বলে, শোন, মানে ওনাকে খাওয়াতে হবে আগে, তারপরে উনি কথা বলবেন। বলে, জানিস, একবার 12তলা বিল্ডিংয়ে ডিজাইন এসছে, সিভিল পড়তেন। তারপরে আমি অনেকক্ষণ ডিজাইন করে, ইন্টিগ্রেশন করে, ক্যালকুলেশন করে বার করলাম যে এত এত জিনিস লাগবে, এই পরিমাপে লাগবে। তারপরে কোনো নম্বর দিল না। তখন আমি স্যারের কাছে গেলে, বলে, আমাকে কিছু দিলেন না কেন? বলে, তুমি তো 12তলার ডিজাইনটা শুরুই করেছো 12তলা থেকে, তোমার কোনো ভিত্তি নেই। তো এই জন্যে শেষ চিরকালই গোল্লা পেত। তিনি আর ইহ জগতে নেই, কিন্তু ওনাকে আমি একজন খুব, মানে ওই যে বলে ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস, তো সেরম দেখতে গেলে ওনার কথা সর্বাগ্রে মনে পড়ে। আরও একটি আমার সহপাঠীর কথা মনে পড়ে, যিনি আজকে আমেরিকায় খুব বড় লব্ধপ্রতিষ্ঠ একজন সফল পেশাদার। তো আমাদের একটা প্যাটার্ন শপ ছিল, যেমন আপনাকে ব্লু আর্থের কথা বললাম যাদবপুরে, যেখানে মেশিনিং হতো, ড্রিলিং হতো, আপনার যে কোনো লোহা কাটা যেগুলো, বা গিয়ার হবিং হতো, তার পাশেই ছিল প্যাটার্ন শপ। এখন প্যাটার্ন শপে কি করে, আপনি একটা ছাঁচ বানাবেন, ধরুন আপনি একটা মেটাল কাস্টিং করবেন, আপনি ওটা তারপরে লোহা গলে ওটা কাস্ট হবে। তো কাস্ট আয়রনের তো আপনি জানেন। তো সেই ছাঁচটা বানানোর জন্যে প্যাটার্ন শপ বলে একটা জায়গা ছিল। সেখানে আমাদের যে সাথী ছিলেন বা দাদা ছিলেন, নীল শার্ট পরা, ধুতি পরা, কালিদাকে আমরা সব বাবার থেকেও বেশি ভয় পেতাম। তো তখন ওই প্যাটার্নটা বসিয়ে আমাদের অনেকক্ষণ ধরে প্যাটার্নটা বানাতে হতো। এইবার আমার যে সহপাঠী, তার নাম করলাম না, উনি প্যাটার্নের উপর বসেই ক্রমান্বয়ে শাবল দিয়ে খুঁড়ে যাচ্ছেন কাদামাটিতে। প্রায় 2 ঘন্টা বাদে ঘরমাক্ত কর্দমাক্ত হয়ে যখন বলল, কি তোমার হলো, তারপরে দেখা গেল কোনো ছাঁচই বেরোচ্ছে না। পরে বলে, একটু উঠে দাঁড়াও তো দেখি তুমি কি করছো। দেখলো ওই প্যাটার্নটার ওপরেই উনি পিড়ি করে বসে গেছেন। এই দুটো গল্প আমার খুব আজকে বিশেষভাবে মনে পড়ে, অ্যাপার্ট ফ্রম মেনি আদার্স। আমি নিজেও অনেক এরম গল্পের সাক্ষী। যেমন তখন লাইট ট্রেসিং হতো সেই সময়, টোকা যেটাকে বলে। তো আপনি একটা ড্রয়িং খুব ডিফিকাল্ট, প্লামার ব্লক বলে একটি জিনিস ছিল, যে বেয়ারিং যেখান দিয়ে যাচ্ছে, বেয়ারিংয়ের উপর একটা প্লামার ব্লক ছিল। সেই প্লামার ব্লকের আপনি যদি ছবি করতে যান, অনেক ক্লেশ। তার থেকে হলো হোস্টেলে সোজা যাও, একটি মাদার আনো। মাদার কথাটা ওই সময় খুব পরিচিত ছিল। তো মাদারের অনেক সন্তান, এবার মাদারের উপর লাইট ফেললে ওই রকম আলোর রেখাচিত্র মনে আছে ছোটোবেলায় মানুষবাবু, আগে যেগুলো ছিল ওই যে ম্যাজিশিয়ানদের খেলা, যে লেবুর জল দিয়ে আবার লেখাটা প্রস্ফুট হয়ে গেল। তো ওই লাইট ট্রেসিং করে ওই ছবিটা এবার আপনি পেন্সিলে মেরে দিলেন। পেন্সিলের অনেকগুলো ছিল। পেন্সিল কোথায় পাওয়া যেত? হ্যারিসন রোডের তলায় একটা দোকান ছিল ছবি ঘরের পাশে, তারা সবচেয়ে ভালো পেন্সিল দিত। আর দিত হারুদার দোকান।
যাদবপুরের ভেতরে। তা আমি ওই হ্যারিসন রোডটা পছন্দ, আমি একটু মধ্য কলকাতা পছন্দ করতাম। তো অনেক সময় ওইখান থেকে পেন্সিলটা নিতাম। তো এত হালকা 6B পেন্সিল, তো একটা হালকা ছাঁচ করে এবার স্যারের কাছে নিয়ে গেলাম, বলে তো তুমি লাইট ট্রেস মেরেছো। এখন কি করে গন্ধ শুকে বুঝে যেতেন যে এটা টুকে এনেছে ছেলেটা। আচ্ছা আচ্ছা। তো এইভাবে আমার বহু নম্বর আমি পাইনি, সেই নম্বর আজও আমি পেলাম না। আচ্ছা, এই যে আমরা যখন বলি যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগের কথা কলকাতায়, সেটা আপনার সময় হোক বা আপনার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরেই হোক, তখন অনেকগুলো প্রসঙ্গ চলে আসে। অন্যতম একটা প্রসঙ্গ অবশ্যই কলকাতার মেট্রো রেল। এবং সেই মেট্রো রেল যখন তৈরি হলো, আমরা জানি সেই মেট্রো রেল খুব সহজ পথে তৈরি হয়নি, মাটির নিচ থেকে সুড়ঙ্গ করতে হয়েছিল। আজকে যেখানে গঙ্গার নিচ থেকে সুড়ঙ্গ করে আমরা এসপ্ল্যানেড থেকে হাওড়ায় চলে যাচ্ছি একটা আনন্দ করতে করতে, সেই ব্যাপারটার শুরু অনেক আগে কলকাতার এই জায়গাটা জুড়ে হয়েছিল আর কি, মধ্য কলকাতায় বলুন আর উত্তর কলকাতায় বলুন। সেটা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং প্রয়োগের ক্ষেত্রে খুব একটা বড় ব্যাপার ছিল। এবং ওই সুড়ঙ্গে ঢুকে কাজ করা, বায়ুর ওই যে চাপ, সেটা ইঞ্জিনিয়ার হন বা তার নিয়োগ করা কর্মী হন, খুব সহজ নয়। এবং পুরো ব্যাপারটা ওই মাটির চাপ, জলের চাপ সব সামলে ঠিকঠাক বানিয়ে ফেলা, সেটা তো আপনারাও দেখেছেন বা কিছুটা শুনেছেন। একটু যদি বলেন সেই সময়টা। খুব ইন্টারেস্টিং কথা না। ওই সময় যখন মেট্রো রেল হয়, এটা তো বিরাট ব্যাপার কলকাতার বুকে। সে আপনার মনে হচ্ছে সত্যজিৎ রায়ের উনি যখন বলেছিলেন অ্যান্ড দ্য ইম্প্যাকেবল মেট্রো ইন ক্যালকাটা, সেই জলদ গম্ভীর স্বরে, আমার মনে আছে ওনার কোনো একটা বক্তৃতায় উনি এটা রেখেছিলেন। তো মেট্রোটা এটা কলকাতার, মানে আর কোথাও নেই ভারতবর্ষে, কিন্তু এটা শ্রমিকদের দ্বারা করা এবং কাট অ্যান্ড কাভার মেথডে তখন করতে হতো। আচ্ছা, কথাটার মানেটা কি? অর্থাৎ আমি মাটি কেটে, মানে যেটুকু করলাম আবার ওই জায়গাটা আমি ঢাকা দিয়ে গেলাম। এখন যেহেতু সেখানে এয়ার কন্ডিশনিং, টানেল কেবিন যাতে না করে যায়, ভেঙে মুড়ে ঢুকে না মুড়ে যদি ভেতরে চলে যায়, কারণ গিরিশ পার্ক থেকে আমি দেখতাম হচ্ছে জিনিসটা। আমি যখন লেক টাউন থেকে আমাদের চ্যাটার্জি ইন্টারন্যাশনাল BHEL এর বিল্ডিংটায় যেতাম, তো পুরো আপনি গিরিশ পার্ক ধরুন, মহাজাতি সদন, পুরো আপনি এগোচ্ছেন হ্যারিসন রোড ধরে চৌরঙ্গি অবধি। তো ওইরকমভাবে ওরা কেটে 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 জিনিসটা স্টেজে স্টেজে করেছে, যেটার আজকে অতিকায় পরিণতি আপনি যেটা বললেন যে একদম গঙ্গার পার করে এখন হয়েছে। কিন্তু তখন ওরা ওটাকে কাট অ্যান্ড কাভার এবং পার্শিয়াল এয়ার কন্ডিশন করে করে জিনিসটাকে করেছিল। এবং তাতে সবটা যে ভালো হয়েছিল তা না, ওই সময় কিছু শ্রমিক মারাও যায়। সবটা সুখের কথা না, কিন্তু ওটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ যেটা হাতে নেওয়া হয়েছিল সেই সময়। এবং সেখানে যাদবপুরের যে ইনভলভমেন্ট বা যাদবপুর ইঞ্জিনিয়ারদের থাকা, সেটাও তো ছিলই। সেটাও ছিল রাশিয়ান এবং পোলিশ যন্ত্রপাতি। দেখুন, একটা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আপনার অনেকগুলো, আজকে যদি আপনি IIT দেখেন, আমি মেট্রোলের কথাই ধরছি, রাশিয়ান বা পোলিশ, তখন ভারতের সাথে রাশিয়ার সখ্যতা বেশি ছিল ফর হোয়াট এভার রিজন। কাজে ইলেকট্রিমের বয়লার, আমি যেমন রাউরকেলা স্টিল প্ল্যান্টে ইলেকট্রিমের বয়লার, বা ক্রাফট ওয়ার্ক ইউনিয়নের টারবাইন, আমি পাওয়ার প্ল্যান্টে যেহেতু কাজ করেছি ওই কথাটা এসে যায়। কিন্তু ওই সময় রাশিয়ান এবং পোলিশ মেশিন প্রচুর ইউজ হয়েছে মেট্রো রেলে। এবং সেটা কিন্তু অনেক লোককে, অনেক অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার যখন আসে, তারা ড্রয়িং রেখে যায়, তারা বিল অফ মেটেরিয়াল রেখে যায়, তার অনেক কিছু তথ্য বা নথি আপনাকে দিয়ে যাবে, যেটা টেকনোলজি ট্রান্সফারের সময় এগ্রিমেন্টে হয়। সে দ্বারা ডেফিনেটলি লাভবান হয়েছে। এবং যাদবপুরে আমাদের ছেলেরা তো ছিলই। কাজে এই যে এত বড় মেট্রো প্রজেক্ট যেটা খুব সফলভাবে হলো, সেটার মধ্যে যাদবপুরের অবদান অনস্বীকার্য। আচ্ছা, আমরা মেট্রোর কথা বলছি, মানে মাটির নিচ দিয়ে যাওয়ার ট্রেনের কথা বলছি। মাটির উপর দিয়ে যায় যে ট্রেন, তার এমনি যে যাকে বলে মেকানিজম, যে যন্ত্রের গতি প্রকৃতি, সে তো মোটামুটি একই। সেই লোকোমোটিভ, সেই লোকোমোশন, সেই কাজের জন্যও তো যাদবপুরে একটা শাখা খুলে ফেলা হয়েছিল, তাই তো? সে তো বটেই। চিত্তরঞ্জন লোকোমোটিভ যখন শুরু হলো, তখন যাদবপুরে একটা ইলেকটিভ পেপারই খুলে দিলেন যে দুটো একটা ডিপার্টমেন্ট হোক যাতে চিত্তরঞ্জন লোকোমোটিভ চলতে পারে, যাতে আমরা ভালো প্রযুক্তির লোক পাই, আমরা ভালো ইঞ্জিনিয়ার পাই। কারণ ভালো ইঞ্জিনিয়ার ছিল না। আজকে যদি আপনি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির কথা ভাবেন, ICF, যারা রেলওয়ের কামরা বানায়, তো সেখানেও ফ্যাব্রিকেশনের কাজ হয়। আমি বডিটা ধরলাম। আর লোকোমোশন যেটা আপনি বলছেন, যেটা চালিকা শক্তি, সেটাও যাদবপুরের একটা অবদান। এখন বেশি বললে বলা হবে যাদবপুরের কথা বেশি বলছে, কিন্তু যাদবপুরের এই ডিপার্টমেন্টগুলো কিন্তু তখনকার দিনের প্রযুক্তির যে অভাব ছিল সেটা পূরণ করার জন্যই কিন্তু খোলা হয়েছিল।
শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি রাহুল বসুর সঙ্গে, ইঞ্জিনিয়ার এবং পরিচালন ব্যবস্থার বিশেষজ্ঞ, ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, যিনি ভারতীয় সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডে কাজ করেছেন এবং তারপরে স্টিল কোম্পানিতে কাজ করেছেন, ভারতের শীর্ষ সংস্থা। তারপরে বহুজাতিক একটি কোম্পানিতেও তিনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে শীর্ষ পদ দখল করেছেন। সেই রাহুল বসু আমাদের সঙ্গে আছেন এবং তার কথার মাধ্যমে, তার সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা পৌঁছতে চাইছি কলকাতার সেই সময়টায়, যে সময়ে ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা কেন্দ্রীয় জায়গা দখল করেছিল। এখন ধরুন বড় বড় কোম্পানির কথা আমরা বলছি, আপনি নিজেও কাজ করেছেন বড় কোম্পানিতে, কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে সরবরাহের ক্ষেত্রে, জিনিসপত্র সরবরাহের ক্ষেত্রে ছোট কোম্পানিও একটা সময় কিন্তু খুব ভালো ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সেই ছোট ছোট কোম্পানিগুলো নানা রকম জিনিস বানিয়েছে, একটা ব্যাটারি থেকে শুরু করে, ছোট ট্রান্সফর্মার থেকে শুরু করে অনেক কিছু বানিয়েছে কলকাতায়। তো তাদের যে উত্থান, আজকে যাদের হয়তো স্টার্ট আপ বলে উল্লেখ করব আমরা, তাদের যে উত্থান, তাদের যে বিকাশ খুব বেশি সংখ্যা হয়তো হয়নি, কিন্তু তা সত্ত্বেও সেখানেও তো একটা কোথাও এক্সপার্টাইজ লাগে। মানে আমি শুধুমাত্র যন্ত্রপাতি জুড়তে জানলাম, খুলে ফেলে আবার বন্ধ করে দিতে পারলাম, এ তো নয়, একটু এগোতে হবে। সেই এক্সপার্টাইজ তো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই আসবে। তো সেখানে তো আবার যাদবপুর বা শিবপুরের কথাই চলে আসবে। একটা দুটো উদাহরণ আপনার মনেও নিশ্চয়ই আছে, আপনার সহপাঠীদের মধ্যে থেকে কেউ হয়তো এই কাজ করেছেন, যদি একটু দেন উদাহরণ। মজার গল্প মনে পড়লো, যখন আপনি একটা নতুন, আপনি যে বললেন স্টার্ট আপ, যেটা আজকে খুব স্টার্ট আপ ইন্ডিয়ার কথা হয়, তো যে এন্টারপ্রেনার বা যে শুরু করছে তাকে 3 জন লোক সাপোর্ট করবে। সেটাকে আমরা বলি 3Fs, ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ফুলস। আচ্ছা, তো 3 জন মিলে সাপোর্ট করবে। তারা বাড়ির থেকে কিছু লোক নিয়ে, এদের চাকরি পাবে না, ভরসে ঘি ঢালা হচ্ছে, বা কী করছে আমরা বুঝি না, কারণ বাড়ির লোক হয়তো তার বাবা যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে বলবে গোল্লায় গেছে, পয়সা নষ্ট করবে, কিন্তু সে জানে সে কী করছে। এরম আমার 2 জন বন্ধুর কথা শিল্পপতি, এবং এরম বহু হাওড়ায় প্রচুর আছে যারা অনুসারী শিল্প, যারা যোগান দিচ্ছে। আপনার ব্যাটারি বলুন, বা মেটেরিয়াল কাস্টিং বলুন, বা মেটাল পার্টস বলুন, বা একটা ফ্ল্যাঞ্জ বানানো হোক, আমরা দুটো জিনিস জয়েন করি যখন, একটা ফ্ল্যাঞ্জ লাগে, তো তারা সেই ফ্ল্যাঞ্জই বানাচ্ছে এবং সেটা কায় মনোবাক্যে করছে। আমার একজন দাদা স্থানীয়, তিনিও এই ব্যবসা করে, কিন্তু তারা যাদবপুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তারা আজকে বিরাট বড় একটা জোক আছে যে অন্ত্রপ্রেনার বড় হয়ে গেলে সে এস্টাবলিশমেন্ট, তখন আর তাকে স্টার্ট আপ বলা যাবে না। তো আজকে আর তাদের আমি স্টার্ট আপ বলতে পারি না, কিন্তু সেদিনের যারা স্টার্ট আপ তারা আজকে মহিরো, ইনভোটেক ইঞ্জিনিয়ার্স বা টেকনো কনসাল্টিং, এই দুটো সংস্থার কথা বললাম। আমাদের 2 বন্ধু, তারা কিন্তু এই চাকরির সোজা পথে হাঁটিনি। তারা কোথায় কাজটা করেছিলেন? তারা জেনারেল ইলেকট্রিকে কাজ করেছিলেন একজন, আরেকজন করেছিলেন গ্রিভস কটনে। না, আমি জানতে চাইছি যে তারা এই কলকাতায় কোথায়? তাদের কলকাতায় একজন বিজয়গড়ে, তার ফ্যাক্টরি বিশাল, একটা দেখার মতন, ও যা কাজ করে, এবং প্রায় জার্মানি থেকে অনেক টেকনোলজি আনে, যাদবপুরের প্রফেসরদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, কোনো কিছু হলে সমস্যা হলে চলে যায়, আবার গিয়ে ওখানে প্রজেক্টটা নেয়। আজকাল মাস্টারমশাইদের অনেক প্রজেক্টও করতে হয়। এই শুরুটা কি 80-র দশকে? এই শুরুটা 80-র দশকে। এবং যাদবপুরে যেটা আমার সবচেয়ে ভালো লাগে, যে খালি পড়ানো, যেটা আপনি প্রথমে আমরা শুরু করলাম, যে খালি পড়ানো না, একটা কলেজ কি ভীষণ একদম ব্রিলিয়ান্ট রিসার্চ পেপার বার করলো, খুব একেবারে পাণ্ডিত্যের তার জাজ্জল্যমান হলো, স্ফটিকের মতন। আরেকটা হচ্ছে তুমি কতগুলো ছেলে তৈরি করলে, কতগুলো মেয়ে তৈরি করলে, যারা দেশ নির্মাণ করবে। তো কলেজের কি কাজ? এখন অবভিয়াসলি আপনি বলবেন পরেরটা কাজ, কিন্তু এমন আমাদের নিয়ম কানুন যে ওই প্রথমটাই বেশি করতে হয়। তাকে এতগুলো পেপার লিখতে হবে, তাকে এতগুলো কনফারেন্সে বলতেই হবে। তখন কিন্তু যাদবপুরে এই কনসেপ্টটা ছিল না। ছিল যে টোটাল ছেলেটাকে ধরে মানুষ করো, সে মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, কেমিক্যাল হোক, সিভিল। আসলে এটা অস্বীকার করে লাভ নেই যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন থেকেই আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি। অবশ্যই। হ্যাঁ, ফলে এই যে বিকাশের ধারা, সেটাকে যদি আমরা মনে রাখি তাহলে আমরা বুঝতে পারবো কোথাও একটা আদর্শের জায়গা ছিল। এখন কতটা আছে, কীভাবে আছে, কী রূপে আছে, সেটা তো এখনকার মানুষজন ভালো বলতে পারবেন। এখানে আরেকটা জিনিস আনতে চাই, যে ইঞ্জিনিয়ারদের নিয়েই যখন কথা বলছি, ইঞ্জিনিয়ারিং নিয়েই যখন কথা বলছি, ভারতবর্ষে অন্যতম চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা নিউ থিয়েটার্স তৈরি হয়েছিল একজন ইঞ্জিনিয়ারের হাতে। তার নাম BN সরকার। তিনি বিলেত থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন, পরবর্তীকালে তিনি এই ক্ষেত্রে আসেন। তো এখন তিনি বিনোদন সৃষ্টির জন্য কাজটা করেছিলেন, তার ব্যবসাও বটে, কিন্তু বিনোদনের ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারদের কিছু পছন্দের কথা তো আমরা জানি, সেটা খেলাধুলোই হোক, সিনেমা হোক, গান হোক। কলেজের কথা যখন বলছেন, কলেজের বাৎসরিক উৎসব, সেসব তো আছেই। এছাড়াও
মানে সময় কাটানোর ব্যাপারে তাদের যে লক্ষ্য, তাদের যে ভাবনা, সেটা কীরকম ছিল? আমরা এমন সময়ের কথা বলছি যে সময় ইঞ্জিনিয়ারের সংখ্যা কম ছিল, সেই জন্যই কথাগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। এইবার আপনি যদি কোনো একটা মাইন্স বা কলিয়ারিতে যান, আপনার কথার সূত্র টেনেই বলছি, আপনি যদি তাদের বিকেলের পরে তাদের যে জীবন কাজ হয়ে গেল, আমি ধরলাম নর্মাল শিফট, যেটা রাত্রিবেলা তার ফোন আসছে না, নাইট শিফটে করো, যেটা আমি যখন টাটা স্টিলে কাজ করতাম তখন রাত্রিবেলা ফোন আসতো যে এইবার রাতের একটা কিছু প্রবলেম হয়েছে ব্লাস্ট ফার্নেসের এখানে কিউপোলা থেকে, তো এবার আসো। কিন্তু সেটা যদি না হয়, তাদের অনেকগুলো অবসর ছিল, তাদের একটা খেলাধুলার প্রতি, আপনি দেখবেন যাদবপুরের ব্যাডমিন্টন বা যাদবপুরের মাউন্টেনিয়ারিং বা যাদবপুরের ফটোগ্রাফি, এগুলো কিন্তু খুব সবল ছিল। এবং সেই রকম দাদা আমরা পেয়েছি বা ভাই পেয়েছি যারা কিন্তু ওইগুলোর দিকেই তাদের মন বেশি থাকতো। কাজে সেইটাই আপনি যদি প্রলম্বিত করেন পেশাদারি জীবনে, এখন অফিসে তো তাকে ব্যাডমিন্টন খেলার জন্য তাকে পয়সা দেবে না, কিন্তু একটা ওই যে বললাম 5-a-side, যে 5 জন মিলে, 5 জন একটা দলে 5 জনই হবে, কারণ বেশি লোক পাওয়া যাবে না। তো সিসিএফসি মাঠে আমি জানি ইউনিয়ন কার্বাইডের ছেলেরা খেলতো, ইঞ্জিনিয়ার তারা, কিন্তু সন্ধ্যাবেলা তারা একদম খেলে কাদা মেখে গায়ে একদম কর্দমাক্ত হয়ে ঘামে চুপচুপে হয়ে বলে ব্যাস আজকের দিনে চান করে আবার কাল সকালে কাজে যাব। ক্লাব কালচার ছিল, একটু গলফ খেললো, 3টের পরে ঢিলে দেওয়া। এখন সেটা আপনি ভালো মন্দ দুই বলতে পারেন। সেই সময় হয়তো আরেক প্রদেশে একটা লোক হয়তো প্রচুর কাজ করে ফেলছে, তখন হয়তো বাঙালি একটু এইসবের দিকে মন দিচ্ছে, কারণ তার মনটা একটু চিরকালই মনটা পরিপূর্ণ, বিভিন্ন উপাদান নিয়ে তার মানে মানসিকতা গঠিত। অল প্লে অ্যান্ড নো ওয়ার্ক মেক্স জ্যাক আ ডাল বয়, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে। তো সেই দিক দিয়ে আমি বলবো যে যাদবপুরের ছেলেরা কিন্তু সেই দিক দিয়ে চৌকস ছিল, যে খালি পড়াশোনাই করবো তা না। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৈরিই হয়েছিল এরমভাবে যে তোমার মধ্যে একটা চালিকা শক্তি হলে তাহলে তুমি যাদবপুরের বেস্টটা পাবে। সেটা তুমি ব্যবসায় করো বা তুমি বাণিজ্যে করো বা তুমি মেধায় করো, তুমি যে দিকে তুমি ধাবিত হতে চাও, সেই আশীর্বাদটা কিন্তু আমরা বরাবরই পেতাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে আমাদের সমাজে এখন ইনফরমেশন টেকনোলজির এত গুরুত্ব, সর্বক্ষেত্রে তার প্রভাব, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে পড়ছে সব অফিসে, এমনকি প্রত্যেক গৃহস্থের যন্ত্রপাতিতে। এই যে ইনফরমেশন টেকনোলজিতে একটা শিফট, মানে ওই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এগুলো চলছে, হঠাৎ করে আস্তে আস্তে কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি, এইতে একটা শিফট, সেটা আপনি চাকুরিরত অবস্থায় দেখেছেন, ধরা যাক 90-এর দশকে। এবং সামাজিকভাবে খুব অর্থবান হওয়া মানুষকে দেখেছেন খুব রাতারাতি অর্থবান হয়ে যেতে। এই যে চেঞ্জটা, এটা তো একটা কালচারাল চেঞ্জও বটে, একটা সাংস্কৃতিক পরিবর্তনও বটে। এইটা আপনি কিভাবে দেখেছেন? মানে ব্যাপারটা, তাতে কি ইঞ্জিনিয়ারিংয়ের যে পুরনো গৌরব সেটা চলে গেল, সম্পূর্ণ অন্যরকম কিছু পেলাম? যেটা মনে হয়, দেখুন আগে আমরা যখন পাওয়ার প্ল্যান্টের কথা বলি, 1 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করতে 3টে লোক লাগতো। এটা আমি বলছি 1984-এর গল্প। আজকে 1 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করতে 0.3 লোকটা লাগে। অর্থাৎ 210 যদি ব্যান্ডেলে যখন হয়েছে বা কোলাঘাটে হয়েছে, তখন কিন্তু আমরা 1000টা লোক আপনি পাওয়ার প্ল্যান্টে, আপনি ব্যান্ডেল কোলাঘাট যান বা সিএসসি মুলাজোর যান বা বজবজ যান, যে কটা তাপবিদ্যুৎ কিন্তু অত অত লোক থাকতো, অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট, কোল হ্যান্ডলিং প্ল্যান্ট। আজকে আপনি ওই বললাম যে 660-এর তলায় কোনো মেগাওয়াট প্ল্যান্ট তৈরি হয় না, থার্মাল, হাইডেল ছেড়ে দিলাম। তো লোক সংখ্যা কমে গেল কী করে? আপনি বলতে পারেন অটোমেশন করে, আমি আউটসোর্স করলাম, অনেকগুলো কারণ আছে, লোক লিন ম্যান পাওয়ার যেটাকে আমরা বলি। এখন তার মধ্যে আইটি অবশ্যই তার রোল প্লে করেছে। এমনি এমনি আইটির সৃষ্টি হয়নি, লোকে দেখেছে যে এত লোক আমার প্রয়োজন নেই, আমি যদি অটোমেট করে দিতে পারি, আমি যদি রিমোট কন্ট্রোল করতে পারি। আজকে আপনি কন্ট্রোল রুমে দেখবেন যারা আইটি এনেবলড। আরও হয়েছে যে ইন্টার ডিসিপ্লিনারি সায়েন্স। আর যাদবপুরের পাওয়ার ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছিল, হিট পাওয়ার, সেইটা সল্ট লেকে। তো যাদবপুরকে আমি এই জন্য ভালো বলি যে সে ইন্টার ডিসিপ্লিনারি জিনিসটা অনেক আগে দেখতে পেয়েছে, যে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার একটা আইটির সেন্স না থাকলে আগামী দিনে সে পারবে না। আমার সময় চলে গেছে, আজকের দিনে চলবে না। তো এই জিনিসটা কিন্তু প্রভাবটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে 90 কালের নিয়মে। এবং আজকে আপনি দেখছেন আইটির যারা করে তারা টপ প্লেসমেন্ট পায়, কোর ইঞ্জিনিয়ারিং তলায় চলে যাচ্ছে, কিন্তু যে হারিয়ে গেছে তা কিন্তু না। তাকে ওই গিয়ারের অ্যারের নাম ডিটের নাম জানতে হবে, তাকে তার মেকানিক্যাল তার ট্রেড জানতে হবে। কিন্তু হ্যাঁ, কীভাবে হবে তার জন্য আইটি এনেবলড হয়ে গেছে। তো এইটুকুই আমি বলবো যে ইন্টারডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ, সেটাও কিন্তু যাদবপুর এবং সম্ভবত শিবপুর সবাই এটা কিন্তু এখন নিয়ে নিয়েছে। না, এরপরেও এই প্রশ্নটা আমার থাকবে যে ধরুন
কড়া প্রশ্ন, তবু করতে ইচ্ছে করে যেহেতু এটা সামাজিক সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। কেউ কেউ থেকে গেলেন যারা হার্ডকোর ইন্ডাস্ট্রিতে থেকে গেলেন, কেউ কেউ চলে গেলেন যাকে বলে সফটওয়্যারে। অবশ্যই তাদের বাণিজ্যের নিয়মেই অর্থাগমটা অনেক বেশি হলো, তারা উপার্জন করতে শুরু করলেন অনেক বেশি। বিদেশেও চলে গেল, বিদেশে চলে গেলেন, এদেশে থাকলেও তাদের উপার্জন বেশি হলো। এবং এই যে একটা অদ্ভুত অন্য চোখে দেখা যে একই ইঞ্জিনিয়ারিং করে তারা আসছেন কিন্তু তারা ভিন্নভাবে রোজগার করছেন, এইটা একটা ব্যবধান তৈরি করলো না, মানসিক ব্যবধান করলো। এবং করলো না মানে ইংরেজি করলে বলতে হয় ইয়েস অ্যান্ড নো। করলো এই জন্যে যে যারা ওই সময় কারা বড় ছিল, HCL ছিল, হিন্দুস্তান কম্পিউটার, তাদের কি বড় প্রজেক্ট ছিল IT রেলওয়ে রিজার্ভেশন করা। রেলের টিকিট আপনার মনে আছে, ফেয়ারলি প্লেসে আমার একটা এজেন্ট ছিল সুবল, BHL প্রায় আমাকে যেতে হতো। তো অত টিকিট করা সম্ভব না, কাজে আমি একজন যে পেছনের দৌড় দিয়ে করতে পারে সেরকম একটি লোক আমি জোগাড় করেছিলাম, সুবল। তার একটা গল্প মনে পড়ে, একবার সুবল 180 টাকা নিয়েছিল বোম্বে যাওয়ার জন্য, টিকিট বোধহয় 125 টাকা। তাহলে সুবল তুমি 55 টাকা, বলে স্যার ওটা তো আমার লাগবে। তা অনেকক্ষণ আসে না, তখন মোবাইল ছিল না, 87, 88 কথা বলছি। রে চলে গেল, পয়সাটা মার গেল না তো? তাহলে তুমি এত দেরি করলে কেন, তুমি কি করছো? বলে স্যার 2 নম্বরের মধ্যে কোনো 2 নম্বরই পাবেন না। তো এই কথাটা আমার কানের মধ্যে প্রথিত হয়ে গেছিল। তো এটা হাস্যছলে বললাম, কিন্তু এত বেরোতে হতো, কত টিকিট করব। ব্যান্ডেল যেতে, আদ্রা চক্রধরপুর পরে সান্তাল্লি যেতে হবে রাত্রিবেলা। ব্যান্ডেল তো ভালো পোস্টিং, সান্তাল্লি পানিশমেন্ট পোস্টিং, বনগাঁও আরও পানিশমেন্ট পোস্টিং। আসামে লাহে লাহে তাম্বুল খাবে, কাজ করবে না। তারা তো আর BHL না, তারা আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। সে বলবে আরে ভ্যালোর মানুষ আহি আছে, এতিয়া মই কি করি মিস্টার বহক শুন, এতিয়া মই টিকে ব্যস্ত আছি কি, মানে তার বাসায় সে বলল যে এখন তোমাকে অ্যাটেন্ড করার মতন আমার সময় নেই। কাজে আপনাকে পেলা দেওয়ার মতন সেই সময় NTPC ছাড়া সেরকম ক্লায়েন্ট নেই। এখন আপনার যে প্রশ্ন, যে লোকটা চলে গেল হিন্দুস্তান কম্পিউটারে, আমাদেরই এক বন্ধু, এখন সে মার্কিনে থাকে, সে প্রচুর ডলারে উপার্জন করে, কিন্তু সে কি আমাকে কমপ্লেক্স দেয় না? কারণ সে কিছুটা দেশে প্রথমে গড়ন পিটন তার হয়েছে, তারপরে সে পাড়ি দিতে পেরেছে। যারা চালাক তারা বুঝতে পেরেছে, সে শ্যামপিত্রতার জন্যই হোক 85 থেকে যে শুরু হলো যে IT এনেবল, যারা মানে দোজ হু সি দ্য বল আর্লি দে ওয়ার ক্লেভার, তারা আস্তে আস্তে তারা পাড়ি জমিয়েছে বা তারা এখানেই ধীরে ধীরে ITর দিকে গেছে। কিন্তু খুব বেশি কোম্পানি তখন ছিল না, তখন আপনার ইনফোসিস বা IBM এর রমরমা তো হয়নি, বা এদেশে তাদের আসতে দেওয়া হতো না। কাজই ছিল হিন্দুস্তান কম্পিউটার, পারটেক কম্পিউটার, যেটা আজকে সল্টলেক সেক্টর, আলো ঘোষ। বা আপনি রেলওয়ে রিজার্ভেশনের কথা বলছিলেন, তারা একটা সিস্টেম তৈরি করেছিল CRIS, ক্রিস। তো সেটা তো কেউ কেউ যোগদান করেছিল। তো যাই হোক, সেইখানে একটা সামাজিক পরিবর্তন তো বটেই, তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন। আপনি কিছুটা তার ইঙ্গিত দিলেন যে হ্যাঁ, কিছুটা আলো কিছুটা আধার, কিছুটা আধার। এবং এটা একটা ছিলই, তারা কিন্তু একটু লজ্জায় থাকতো যে দেখ আমি কিন্তু আমার ট্রেডটা, যে জন্য যাদবপুর আমাকে সরকার এবং সমাজ আমাকে এত পয়সা দিয়ে মেকানিক্যাল পড়ালো, তাহলে তুই কি কিছু দিলি? বললে আমি কিছুটা দিলাম, কিছুটা দিতে পারলাম। তো এই ব্যাপারটা থাকতো। সেখানে একটা কোর ইঞ্জিনিয়ারিং যে, সে কিন্তু বুক ফাটিয়ে বলতো যে দেখো আমি এটা করেছি। শ্রোতা বন্ধুরা, আসলে সময় প্রবাহমান, তাকে কেটে ছেটে কোনো একটা জায়গায় স্থাপন করা সম্ভব নয়। তবু মানুষ যেটা করে, তার স্মৃতি রোমন্থন করতে গিয়ে এখানে একটা দাড়ি টেনে, এখানে একটা কমা টেনে, একটা সময় তুলে এনে সেটা নিয়ে আলোচনা করে। আজকে আলোচনাটাও সেই রকমই। আমাদের অতিথি রাহুল বসুর সঙ্গে কথা বলতে গিয়ে আমরা চেষ্টা করলাম একটা সময়কে ছুঁতে এবং সেই সময়ের মধ্যে একটা বিশেষ বিষয়কে ধরতে, সেটা হচ্ছে কলকাতা ইঞ্জিনিয়ারিং, তার শিক্ষা, তার প্রয়োগ, তাকে ঘিরে যে কালচার এবং তাকে ঘিরে লাভ অলাভ, উচ্ছ্বাস আক্ষেপ সব কিছু। এই স্বল্প সময়ের মধ্যে সবটুকু ধরা সম্ভব নয়। সেই প্রতিদিনের রুটিন বাঁধা কথা বলেও আমরা বলতে পারি যে হয়তো কোথাও কোথাও আমরা পৌঁছতে পারলাম। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাই। আপনাদের অনুরোধ করি যে এই ধরনের অনুষ্ঠান আপনাদের মনে আদৌ ছাপ ফেলছে কিনা, ফেললেও কীরকম, সেটা আমাদের লিখে জানাতে। কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।